আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমরা জানি হচ্ছে গত 31 মে 2024 হচ্ছে পেট্রো বাংলার নিয়োগ পরীক্ষা হয়ে গেল। এটার ভেন্যু ছিল হচ্ছে বুয়েটে। সময় ছিল 9টা থেকে 10টা, মানে 1 ঘন্টার সময় ছিল। বেশ অনেকগুলো পদ ছিল মেকানিক্যালদের জন্য, 71টা পদ ছিল। সাধারণত এত বড় নিয়োগের পরীক্ষা খুব কমই হয়। সো মেকানিক্যালদের জন্য একটা বিশাল একটা চান্স গেল এটা আর কি। যদি মার্ক ডিস্ট্রিবিউশন বলি কেমন ছিল, এটা ছিল 60-40। মানে হচ্ছে আমাদের 60% নন টেক, এটা এমসিকিউ আকারে ছিল, অ্যান্ড 40 ছিল আমাদের টেকনিক্যাল। হ্যাঁ, নন টেকের মধ্যে ছিল 40টা প্রশ্ন, মূলত 1.5 মার্ক করেছিল, 1.5 করে, দ্যাট মিনস 60 মার্ক। অ্যান্ড হচ্ছে টেকনিক্যাল যেটা লিখিত রিটেন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 5টা প্রশ্ন ছিল 8 মার্ক করে, 5×8=40। ঠিক আছে, এই মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন ছিল। সাধারণত পেট্রো বাংলা এবং তার অধীনস্থ কোম্পানিগুলোর মার্ক ডিস্ট্রিবিউশন এরকমই হয়। সো এরকমভাবেই হয়েছে পরীক্ষাটা। তো এখন আমরা হচ্ছে এটার সলিউশনটা দেখব কেমন। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা আমরা একটু পড়ি, কি বলছে, এ ডিজেল ইঞ্জিন হ্যাজ আ কম্প্রেশন রেশিও 13:1, কাট অফ ভলিউম ইজ 6.5% অফ ইটস সুইফট ভলিউম, ডিটারমাইন দ্য এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ওকে, তো আমরা যেহেতু ডিজেল ইঞ্জিন বলছে, তো ডিজেল সাইকেলটা আমরা এখানে প্রথমে ড্র করে নিব, মানে এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে বেটার হচ্ছে সাইকেলটা ড্র করে নেওয়া, তাহলে বুঝতে সুবিধা হয়, ভুল কম হয়। আমাদের বের করতে হবে কি, ডিটারমাইন দ্য এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির ফর্মুলা কি? এয়ার এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু কি, ফর্মুলাটা যদি বলি 1 মাইনাস হচ্ছে, অনেকটা বড় ফর্মুলা, একটু মুখস্থ রাখা কঠিন এটা। আর কম্প্রেশন রেশিও, দেন হচ্ছে গ্যামা -1, দেন আরও বেশ কিছু টার্ম আছে এখানে, যেমন হচ্ছে আরসি, একটা কাট অফ রেশিও নামে একটা কথা আছে। এখানে হচ্ছে আমাদের গ্যামা আছে উপরে পাওয়ার, অ্যান্ড -1 হচ্ছে পুরোটা থেকে -1, অ্যান্ড নিচে হচ্ছে আমাদের গ্যামা অ্যান্ড হচ্ছে আরসি -1, একটা বড় মোটামুটি ফর্মুলা। হ্যাঁ, সো এটা দিয়ে হচ্ছে আমাদেরকে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে হবে। এখানে যদি খেয়াল করি কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, ডিরেক্ট হচ্ছে আমাদের আর দেওয়া আছে, মানে কম্প্রেশন রেশিওটা আমার দেওয়া আছে, জানি এটা আমি, বাট এই যে কাট অফ রেশিও যেটা আর সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। আর গ্যামা আমরা কীভাবে পাবো, গ্যামা জানি যেহেতু এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বলছে, দ্যাট মিনস এয়ারের আমার নিতে হবে। সো আমরা জানি এয়ারের গ্যামা কত, 1.4। দ্যাট মিনস এখানে জাস্ট খালি আমি যদি আর সি মানে কাট অফ রেশিওটা এখন ক্যালকুলেশন করি আর হচ্ছে এই সূত্রের মধ্যে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সিটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এই আর সি বের করার ক্ষেত্রে এই ডায়াগ্রামটার হেল্প নিব, কেমন? আচ্ছা, তো আমাদের দেওয়া আছে কম্প্রেশন রেশিও আর কত, 13:1, মানে কি 13 দেওয়া আছে মূলত, এবং হচ্ছে কাট অফ রেশিও, সরি কাট দেওয়া আছে কত, 6.5% অফ সুইফট ভলিউম। সুইফট ভলিউম বলতে কি বলছি আমরা, ডেল ভি। এটা ইজ নাথিং বাট এই যে আমার এখান থেকে এই বরাবর কি আমার হচ্ছে পিস্টন ওঠানামা করে। সো আমাদের এখানে চিন্তা করি ভলিউম কত, V1, আর এখানে কত ভলিউম কত, V2। তাহলে এইটুকু হচ্ছে আমার মূলত সুইফট ভলিউম, V1 - V2, মানে যেই বরাবর হচ্ছে পিস্টনটা উঠানামা করে আর কি, সুইফট করে। সো এটা হচ্ছে সুইফট। এই সুইফট ভলিউম কত পার্সেন্ট, 6.5%, দ্যাট মিনস কত হবে, 0.065। এটা হচ্ছে আমাদের পার্সেন্ট। এখন যদি চিন্তা করি এটা হচ্ছে এইটুক সুইফট ভলিউম। হ্যাঁ, এখন যদি পুরোটা যদি আমি চিন্তা করি, আমি এখান থেকে ক্যালকুলেশন করবো, তাহলে কী করতে হবে, এইটুক যোগ করতে হবে। হ্যাঁ, কারণ এইটুক হচ্ছে সুইফট, মানে হচ্ছে আমাদের কাট, দ্যাট মিনস আচ্ছা আমি মনে হয় এটা সুইফট ভলিউম বলতে চাচ্ছিলাম না, এই থাকে এইটুকু হচ্ছে সুইফট ভলিউম আমাদের। এখন বাকি হচ্ছে কি কাট অফ ভলিউম, যেটা চিন্তা করি কাট অফ ভলিউম হচ্ছে আমাদের V3, চিন্তা করি V3, তাহলে হচ্ছে কি V3 ইকুয়াল কি হবে, অবভিয়াসলি যে V2 প্লাস এইটুক, তাই না? সো V2 প্লাস হচ্ছে আমাদের কত, V2 ইজ নাথিং বাট ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে। আর এইটুক হচ্ছে কত, এইটুক হচ্ছে আমাদের 6.5%, মানে কি 0.065 হবে। পার্সেন্ট হচ্ছে কি, এই যে সুইফট ভলিউম কত, ডেল ভি। হ্যাঁ, সো এখানে আমরা যদি ডেল ভি বসাই দিই, তাহলে কত হচ্ছে, V2 প্লাস 0.065, ডেল ভি কত, V1 - V2। হ্যাঁ, এখন আমরা যদি খেয়াল করি কম্প্রেশন রেশিও দেওয়া আছে R13। কম্প্রেশন রেশিও মানে কি, ইজ নাথিং বাট V1 বাই V2, এটা রেশিও যেটা সেটাই। সো V1 বাই হচ্ছে V2 ইকুয়াল টু কত, 13। তো উই ক্যান রাইট V1 ইকুয়াল টু 13 V2, V1 ইকুয়াল টু কত হচ্ছে 13 V2, মানে V2-র 13 গুণ বেশি। সো এই ভ্যালুটা আমরা বসাই দিই এখানে, V2 প্লাস 0.065, দেন হচ্ছে এখানে কি V1 মাইনাস V1 এর ভ্যালু কত, সরি 13 V2, তো 13 আমরা লিখে নিই এখানে, কিন্তু লেখাটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, 13 V2 মাইনাস V2,
দ্যাট মিনস 12v2 হবে। আমরা যদি হিসাব করি তাহলে এটা আসবে কত, আমি একটু হিসাবটা ক্যালকুলেটর করে নেই। আচ্ছা, এটা সম্ভবত 1.78 আসবে। হ্যাঁ, 1.78 ইন টার্মস অফ v2 আসবে, কারণ এই যে v1 মানে কি, v1 13v2 মাইনাস v2, তাহলে কি 12v2 টাইমস 0.065 প্লাস হচ্ছে v1 একটা, সব কিছু মিলিয়ে এটা আসবে 1.78 v2। এটা পেলাম v3। সো আমরা যদি কাট অফ রেশিও চিন্তা করি, কাট অফ রেশিও হচ্ছে আরসি, আরসি হচ্ছে আমাদের কাট অফ রেশিও, এটা হচ্ছে কি v3 বাই v2 কাট অফ রেশিও। সো এটা হিসাব করলে কত, v3 দিলে কত পাচ্ছি আমরা, 1.78 v2 অ্যান্ড v2 তো v2, এই যে আমরা v3 কত পেলাম 1.78। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে কত কাট অফ রেশিও 1.78। এখন এটা যেটা করবো আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিব, জাস্ট এখানে বসাই যদি ক্যালকুলেট করি আমরা, সব কিছু জানা আমার, 1 তো 1ই, আর কত, আর হচ্ছে কম্প্রেশন রেশিও কত 13, আর গ্যামা কত 1.4, এই যে লিখেছি 1.4, আর সি কত পেলাম আমরা 1.78, দেন সব বসাই দিলে এটার ভ্যালু যেটা আসবে 0.5924। দ্যাট মিনস যদি পার্সেন্টেজ একটা এক্সপ্রেস করি তাহলে কত 59.24% আসবে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা কি বলছে, ক্রুড অয়েল ডেন্সিটি দেওয়া আছে, পাইপ ফ্লোস থ্রো এ পাইপ, আচ্ছা মানে ফ্লো হচ্ছে, ডায়ামিটার অফ দ্য পাইপ ইজ 10 সেন্টিমিটার and length হচ্ছে 25 মিটার। if flow rate is 15 লিটার পার সেকেন্ড, ফাইন্ড হেড লস ইন কিলো প্যাসকেল, এটা বের করতে বলছে। সো যেটা আমার ফিকশনাল লস দেওয়া আছে, মানে ফিকশনাল ফ্যাক্টর দেওয়া আছে, সো এটা আমার জাস্ট খালি ফিকশনাল হেড লস যেটা হবে সেটা বের করতে হবে। সো আমি যে কোনো প্রবলেম সলভ করার আগে যদি বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য আমি ড্র করে নিই, যদিও প্রত্যেকটা প্রবলেম পরীক্ষার খাতায় সলভ করার জন্য এভাবে ড্র করার দরকার নাই, বাট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি হচ্ছে এগুলো স্কিমেটিক ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। এটা একটা পাইপ ফ্লো, আমরা পাইপ চিন্তা করছি, দেন হচ্ছে ফ্লো দেওয়া আছে কত আমাদের 15 লিটার পার সেকেন্ড, সো এটা দেখা দিচ্ছি আমি। ডায়া দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, 10 দেখাই দিচ্ছি। আমার এখানে ডেন্সিটি দেওয়া আছে, আমি রো দেখাই দিচ্ছি, এখানে ফিকশনাল ফ্যাক্টর এফ দেখাই দিচ্ছি, মানে জাস্ট দেওয়া দেখাই দিচ্ছি, লেন্থ কত 25 মিটার। সো এটা হচ্ছে কি বেটার আন্ডারস্ট্যান্ড হয় যে কী হচ্ছে অঙ্কটার মধ্যে আসলে। হ্যাঁ, আমি এটাকে মানে কমফোর্ট ফিল করি আর কি। সো আমাদের যদি হেড লস বের করতে হবে, তো হেড লস ইজ নাথিং বাট ফর কিসের জন্য, ফ্রিকশনাল হেড লস। সো হেড লস ফ্রিকশনের জন্য আমরা জানি কি, এইচ এফ ফর্মুলা জানি হচ্ছে কি এফ টাইমস হচ্ছে কি এল ডিভাইড বাই ডি, দেন হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2g। তাহলে এটা থেকে বের করতে হবে। আর যেহেতু বলছে কিলো প্যাসকেলে বের করো, তাহলে কিলো প্যাসকেলের জন্য হচ্ছে কি নাথিং, প্যাসকেল হচ্ছে কি প্রেশার ইউনিট। সো আমরা প্রেশার ডিফারেন্সটা বের করতে হবে ডেল পি, এই জন্য লিখেছি ডেল পি ইকুয়াল টু হোয়াট, এটা কি জানো গ্যামা এইচ এফ। গ্যামা তো জানি হচ্ছে কি এই যে রোজি, গ্যামা ইকুয়াল টু হচ্ছে রোজি, তাহলে রোজি এইচ এফ। হ্যাঁ, আমরা কিন্তু রো দেওয়া আছে, জি তো আমরা জানি, দ্যাট মিনস এইচ এফটা ক্যালকুলেশন করতে পারলে আমাদের কিন্তু এটা চলে আসবে, কেমন? আচ্ছা, তো আমরা এইচ এফটা ক্যালকুলেশন করি। তো এই ক্ষেত্রে সবসময় একটা কনফিউশন হয়, এই যে আমাদের ফিকশনাল ফ্যাক্টর যেটা দেওয়া আছে এফ ইকুয়াল টু 0.005, এটা আমরা হচ্ছে ফ্যানিং ফিকশন ফ্যাক্টর নিব নাকি হচ্ছে ডার্কি ফিকশন ফ্যাক্টর নিব? অনেক সময় ফ্যানিং, দুইটা ফিকশন আমরা জানি হচ্ছে ফ্যানিং, আর একটা হচ্ছে কি ডার্কি। আমি কি ভুল লিখতেছি নাকি? ডার্কি মানেটা কেমন, DARCY ডার্কি। এখন এটার মধ্যে সমস্যা হচ্ছে কি একটা আরেকটা 4 গুণ বড়, মানে এই যে ডার্কি ফিকশন ফ্যাক্টর হচ্ছে 4 টাইমস অফ ফ্যানিং ফিকশন ফ্যাক্টর। সো আমরা এখন এক্ষেত্রে কোনটা ইউজ করবো? এক্ষেত্রে সোজা ব্যাপার হচ্ছে কি এই যে 4 দিয়ে গুণ টুন করা এটা আসলে দরকার নাই, আমরা সিম্পলি জাস্ট খালি যেটা দেওয়া থাকবে এটা নিয়ে অঙ্ক করে ফেলতে পারি। এটার পিছনে কারণও আছে, কারণটা হচ্ছে কি যে সাধারণত ফ্যানিং ফিকশন ফ্যাক্টরটা কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে ইউজ হয়। কিসের ক্ষেত্রে ইউজ হয়? কমপ্লেক্স প্রবলেম। যেমন হচ্ছে কি অনেক ক্ষেত্রে যদি এমন একটা হিট ট্রান্সফার যুক্ত থাকে যেখানে হচ্ছে আমাদের ফেস চেঞ্জ আছে, অথবা হচ্ছে আমার এমন ধরনের প্রবলেম যেখানে কম্প্রেসিবল ফ্লুইড, যেমন হচ্ছে আমি যদি এরোডাইনামিক্সে কম্প্রেসিবল ফ্লুইড, আমরা জানি কম্প্রেসিবল ফ্লুইড ইনকম্প্রেসিবল ফ্লুইড তো আমরা বুঝি। সো এই ধরনের যদি থাকে যে একটু কমপ্লেক্স প্রবলেম, মানে কম্প্রেসিবল ফ্লুইড আছে, ফেস মানে একাধিক ফেজে হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে, মানে হচ্ছে একই সাথে ভ্যাপার আছে, লিকুইড আছে, এই ধরনের প্রবলেমগুলোতে হচ্ছে কি আমরা সবসময় ফ্যানিং ফিকশনটা ইউজ করি সাধারণত। এবং হচ্ছে সাধারণত কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা, এরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেমে ডিল করে। সো তারা হচ্ছে এই ফ্যানিং ফিকশনটা ইউজ করে। আর আমরা মেকানিক্যাল এবং সিভিল এরা হচ্ছে সাধারণত ফেস টেস্ট নিয়ে চিন্তা করি না, জাস্ট হচ্ছে আমরা মানে ভৌত বাহ্যিক যে বিষয়টা নিয়ে চিন্তা করি। সো এই জন্য হচ্ছে আমরা যেটা করি, আমরা জাস্ট ডার্কটা ইউজ করি। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা খেয়াল করবো, যাতে কিছু আমার ফটো দিয়ে গুণ করার দরকার নেই, যা আছে সেটা নিয়ে চিন্তা করতে পারি।
যদি স্পষ্টভাবে বলা থাকে যেটা ফ্যানিং ফ্রিকশন ফ্যাক্টর অথবা হচ্ছে ডার্ক এফিশিয়েন্সি, সেক্ষেত্রে আলাদা। তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে পরীক্ষার সময় বলা উচিত ভালো করে যে অ্যাজিউমিং ডার্ক ফ্রিকশন ফ্যাক্টর, আমি সুন্দর করে ব্র্যাকেটে আমরা লিখে দেবো যে অ্যাজিউমিং, বা ধরে নিচ্ছি যে আমরা এটা হচ্ছে কি ডার্কে বলে দেওয়া যে আমি হচ্ছে ডার্ক ফ্রিকশন ফ্যাক্টর ধরে নিচ্ছি, নিয়ে দেন এটা সলভ করতেছি। সো আমার ফ্রিকশনে দেওয়া আছে, আমরা বসাই দিই 0.005, লেন্থ কত দেওয়া আছে 25, ডায়া কত 10 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে কত হবে 0.1 হবে। ভি এটা আমার ভেলোসিটি জানি না, এটা কি তাহলে কই থেকে বের করবো, আমাদের ফ্লো রেট দেওয়া আছে, ডায়া দেওয়া আছে, সেইখান থেকে বের করে নেব। তাহলে ভেলোসিটি ভি যে আমরা জানি হচ্ছে কিউ বাই এ। হ্যাঁ, তাহলে কিউ কত দেওয়া আছে, লিটার পার লিটারে দেওয়া আছে, সো এটাকে আমরা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 15 এটাকে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করে লিটারে কত হবে 10⁻³ দিতে হবে। আর হচ্ছে সেকেন্ডটা তো এটা দেওয়া আছে, সেকেন্ডে কনভার্ট করতে হচ্ছে না। এরিয়া কি, এরিয়া হচ্ছে π/4 ডি স্কোয়ার। ডি কত, ডি হচ্ছে আমাদের এখানে 10 সেন্টিমিটার, সো হচ্ছে 0.1 স্কোয়ার। সো স্কোয়ারটা এখানে দিতে পারতেছি না, আমি লেখাটা হচ্ছে না ভালো করে, স্কোয়ার বুঝে নিন আপনারা। সো এটা যদি আমরা ভ্যালুটা একটু ক্যালকুলেট করি তাহলে কত আসবে 1.91 মিটার পার সেকেন্ড আসবে। সো এটা আমরা এখানে বসাই দিই 1.91, এটার উপর আবার স্কোয়ার দেওয়া লাগবে কারণ ভি স্কোয়ার আছে, 2g এর মান তোমরা জানি 9.81/8 যেটি বলি না কেন এটা। সো এটা হিসেব করলে আমাদের ভ্যালু যেটা আসবে হেড লস 0.2324 মিটারের মতো আসবে। আপনারা অবশ্যই হাতে কলমে ক্যালকুলেশন করবেন, কারণ আমার ক্যালকুলেশনে ভুল হওয়াটা অসম্ভব কিছু না। এটাকে যদি আমরা এখন প্রেশার লসে কনভার্ট করি, যেটা কিলো প্যাসকেলে চাইছে, সো ডেল পি ইকুয়ালটা আমরা কি জানি, এই যে লিখে দিচ্ছি গ্যামা এইচএফ। সো গ্যামা এইচএফ, গ্যামা মানে কি রোজি, তো রো আমরা রো এখানে ডেন্সিটি দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, এটা আমাদেরকে মিটার কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে হবে। এখানে একটু খেলা আছে, সো এটা আমরা কনভার্ট করি, তো গ্রামে কেজিতে কনভার্ট করি, তো 9 কেজিতে কনভার্ট করলে কী করতে হবে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। সো 10⁻³ দ্বারা গুণ করলাম। এখন সেন্টিমিটার কিউব কী হচ্ছে মিটার কিউবে কনভার্ট করতে হবে। সো এটা কনভার্ট করার জন্য কী করবো, আমরা জানি সেন্টিমিটার মিটারের রিলেশন কি 100, সো 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, সো এটা হচ্ছে 10⁻² হবে। সো যদি কিউব, সো আমরা উপরে একটা কিউব দিয়ে দিচ্ছি, তাহলে যা হয় সেটা হবে। তার মানে কি এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব ছিল, এখন এটা হয়ে গেল কি কেজি পার মিটার কিউব হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে রো এটা গেল রো এর কাহিনী। জি কত, জি হচ্ছে 9.81, আমরা এটা একটু আলাদা করে নিই কেমন। আচ্ছা 9.8 দিলাম, জাস্ট 1 দেওয়ার জায়গা কম। আর এই কত পাইছি আমরা 0.23। সো এটা আমরা এখন যদি হিসেব করি তাহলে এটা আসবে হচ্ছে প্যাসকেলে আসবে, কত প্যাসকেলে আসবে, এটা প্যাসকেলে আসবে হচ্ছে 2098 প্যাসকেল আসবে। সো কিলো প্যাসকেল মানে 1000 গুণ করবো, 1000 গুণ করলে আসবে যেটা যে হচ্ছে আমার মোটামুটি 2 কিলো প্যাসকেলের মতো, জাস্ট 2 কিলো প্যাসকেল লিখে নিতে পারি আমরা চাইলে এইভাবে। ওই মতো মানে হচ্ছে 0.0 দেওয়ার দরকার নেই। আসলে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার যেহেতু, সো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 0.0 এইসব লেখার দরকার। ইঞ্জিনিয়ারিং হচ্ছে সবসময় মানে অ্যাপ্রোচিমেট এস্টিমেট করা, ইঞ্জিনিয়ারদের হচ্ছে সাইন্টিফিকদের মতো একদম মানে 0.00 নিয়ে কাজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, জাস্ট 2 কিলো প্যাসকেল, দ্যাটস এনাফ। ওকে, আশা করি এখানে মূল ইয়াটা কি ছিল যে ফ্যানিং ফ্রিকশন ফ্যাক্টর, ডার্ক ফ্রিকশন ফ্যাক্টরের মধ্যে আমাদের কনফিউশন, এটা আমরা দূর করার চেষ্টা করলাম এখানে মূলত। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন নেক্সট প্রবলেমে যাই আমরা, কি বলছে দেখি, এটাও প্রায় কাছাকাছি অঙ্ক। কি বলছে, এ পাম্প ডেলিভার ক্রুড অয়েল, ডেন্সিটি আগেরটাই দেওয়া আছে সেম, এই যে আগে যেটা ছিল সেম ক্রুড অয়েল এখানেও, অ্যাট এত মিটার কিউব পার সেকেন্ড। এখানে ফ্লো রেটটা ডিফারেন্ট, এখানে ফ্লো রেট ছিল কি 15 লিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে আলাদা একটু দিচ্ছে। অ্যাট এ হাইট কত 10 মিটারে দিচ্ছে। হ্যাঁ, দ্য পাইপ ডায়ামিটার দেওয়া আছে 150 মিলিমিটার, আগে পাইপ ডায়ামিটার কত আছে 10 সেন্টিমিটার, তো একটু ডিফারেন্ট। ইফ ওভারঅল এফিসিয়েন্সি ইজ 60%, ক্যালকুলেট দ্য পাওয়ার রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য মোটর। এখানে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে 0.05 দেওয়া আছে এখানে। আচ্ছা, সো আমি সবসময় পছন্দ করি হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করে প্রবলেম সলভ করার জন্য। সো এখানে আমি মানে ডিফারেন্ট করি নেই, এখানে আমি হচ্ছে প্রথমে ডায়াগ্রাম ড্র করে নিয়েছি, এখানে পাম্প চিন্তা করছি এটা। দেন হচ্ছে আমাদের হাইট দেওয়া আছে কত 10 মিটার, হাইট টাইম 10 মিটার দেখা দিচ্ছি, মানে এখানে সে সাপ্লাই করতেছে সাপোজ সে এই ট্যাঙ্কিতে। লেন্থ 22 মিটার বলা আছে, এই যে লেন্থ 22 মিটার দিচ্ছি। ডায়া কত 150 মিলিমিটার দেখে দিচ্ছি। ফ্রিকশন ফ্যাক্টর কত দেওয়া আছে 0.05, রো হচ্ছে কত 0.92 গ্রাম পার আগেরটাই। সো ওভারঅল এফিসিয়েন্সি কত 60%। তোমার পাওয়ার বের করতে হবে কত,
আর ফ্লো রেট দেওয়া আছে 0.05 মিটার কিউব পার সেকেন্ড। এখন পাওয়ার আমরা মানে আমাদের প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজি হচ্ছে কি, যেটা আমার চাচ্ছে সেটার ইকুয়েশনটা লিখি। তাহলে পাওয়ার বের করার ইকুয়েশন হচ্ছে কি, ওভারঅল এফিসিয়েন্সি বের করতে হবে আমাদের। ওভারঅল এফিসিয়েন্সি ফর্মুলা কি, যে নিচে হচ্ছে আমার পাওয়ার, কারণ পাম্পে আমরা পাওয়ার দেই, ইনপুট নিচে ইনপুট, উপর হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে কি আমরা হাইড্রোলিক যে পাওয়ার সেটা পাই। হাইড্রোলিক কি হচ্ছে গ্যামা এইচ অ্যান্ড হচ্ছে কিউ। হ্যাঁ, এই এইচটা হচ্ছে কি ম্যানোমেট্রিক হেড সাধারণত। সো আমরা খেয়াল করি আমার পি দরকার, পাওয়ারটা দরকার। সো পি তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, আগেরটাই উপরে থাকবে, আর নিচে হচ্ছে আমাদের কি এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি। এখন যদি খেয়াল করি আমরা যদি এখানে গ্যামা, এটা আমি জানি কারণ গ্যামা ইকুয়াল রো জি, নাথিং বাট রো জি। এখানে রো দেওয়া আছে ডিরেক্টলি, ডেনসিটি জি তো আমরা জানি। তাহলে এইচ এম এটা হচ্ছে ম্যানোমেট্রিক হেড যেটাকে আমরা বলতে পারি, এটা আমাকে বের করে দেন, আমি জানি না, এখানে দেওয়া নেই শেষ। এখানে দেওয়া আছে স্ট্যাটিক হেড, এত হেড এটা কিন্তু। আর কিউ আমার ফ্লো রেট কিন্তু গিভেন। সো জাস্ট আমরা এইচ এমটা ক্যালকুলেশন করতে পারলে এখানে কিন্তু অঙ্ক আমার হয়ে যাচ্ছে। তো এইচ এম মানে হচ্ছে ম্যানোমেট্রিক হেড। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, তাহলে এইচ এম ইকুয়াল টু হচ্ছে নাথিং বাট স্ট্যাটিক হেড, এইচ এস বলতে পারি আমরা। দেন হচ্ছে আমাদের ডেলিভারি হেড একটা থাকে, মানে ভেলোসিটি হেড বা ডেলিভারি হেড যেটাকে বলি। তাহলে ভি স্কোয়ার বাই 2 জি এটাকে আমরা ভেবে লিখি, ডেলিভারি হেড। দেন হচ্ছে আমাদের এখানে হেড লস হবে, এখান থেকে তো যাবে না, পাইপের মধ্যে দিয়ে লস হবে। সো লটের জন্য আমরা কি জানি, এফ, দেন হচ্ছে কি ভি এল বাই ডি, দেন হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2 জি। তাহলে এখন এইগুলা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আবার ভি লাগবে। সো ভিটা আমরা আবার ক্যালকুলেশন করে নেবো সাইডে একটু এইভাবে দাগ দিয়ে, যে ভি ইকুয়াল আমরা কি জানি কিউ বাই এ, আগের মতো। সো কিউ সরাসরি গিভেন আছে, সো ভ্যালু বসাই দিয়ে 0.055, এখানে মিটার কিউব পার সেকেন্ডই দেওয়া। সো এটা চেঞ্জ করার দরকার নাই আমার। আর এরিয়া আমরা জানি কি π/4, ডি কত, এই যে 150 মিলিমিটার। সো 150কে মিটারে কনভার্ট করি 0.15 আসবে। সো এটার উপর স্কোয়ার দিয়ে দিব আমরা। দেন হিসেব করলে ভ্যালোসিটি কত আসে বাবু, 3.1124, 3.1124। অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন, কারণ আমি তো আমার মতো করে করি, ভুল হওয়া অসম্ভব কিছু না। আচ্ছা, তাহলে এই ভ্যালোসিটি আমরা এখানে বসাই দিই। তাহলে ভ্যালোসিটি বসাই এইচ স্কোয়ার দেওয়ার সাথে স্ট্যাটিক হেড 10 মিটার, 10 ভ্যালু পাইলে কত 3.1124। এই 1124 নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের দশমিকের পর সাধারণত এখানে ভ্যালু কত দেওয়া আছে, 2 ঘর। সো আমরা এই অঙ্কে সবসময় দশমিক পর 2 ঘরই ইউজ করবো। তাহলে 11 নিলেই হয়ে যাবে স্কোয়ার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ইনসাইট, যদি আমরা অনেক সময় খেয়াল করি না, ইচ্ছা মতো দশমিকের পরে নাম্বার নেই, বাট দরকার নেই। আমরা খেয়াল করবো যে আমাদের ডাটায় কয় ঘর দেওয়া আছে, এটাকে সিগনিফিক্যান্ট ডিজিট বলে। তো আমার ডেটায় যে পরিমাণ সিগনিফিক্যান্ট ডিজিট দেওয়া থাকবে আমরা সবসময় সেই পরিমাণ সিগনিফিক্যান্ট ডিজিট নিয়েই হচ্ছে ক্যালকুলেশন করার চেষ্টা করবো। হ্যাঁ, এর কম বেশি নেওয়ার দরকার নেই, এটা ভুল অ্যাপ্রোচ কম বেশি করাটা। আচ্ছা, তাহলে এফ দেওয়া আছে কত 0.05, অ্যান্ড ভি আগের মতো ভি স্কোয়ার, এল ডি আগে লিখে নিই, এল কত 22। এখানে কিন্তু হাইট হবে না, এটা পুরো এলটা হবে, কারণ এখানে বাঁকা বোকা থাকতে পারে সব কিছু মিলেই। আর ডি কত, ডায়া হচ্ছে 150, সো হচ্ছে 0.15 হবে মিটারে কনভার্ট করলে, অ্যান্ড আগের মতো ভি স্কোয়ার, সো 3.11, এটা বুঝে নিন আপনারা। আর 2 জি হচ্ছে 2 জি মানে কি, এটাকে আমরা আলাদা দাগ দিয়ে দিই, এটুকু আলাদা এটুকু আলাদা, 9.81, ঠিক আছে। আচ্ছা, তো এই হিসেব করবো, হিসেব করলে কত পাবো, ক্যালকুলেটর চাপলে 14.11 পাবো আমরা। তাহলে 14.1 হলো 12 বলতে পারি চাইলে মিটার। এই দশমিক 2 ঘরে আমরা রাখবো, বেশি নিব না। আচ্ছা, এখন আমরা পি বের করবো। তাহলে পি আমরা সব পাই গেছি, তার পি ক্যালকুলেশন করবো। তাহলে গ্যামা এখানে আমরা ক্যালকুলেশন করে নিই, কারণ যেহেতু আমার রোটা হচ্ছে অন্য ইউনিটে দেওয়া আছে। তো আমরা আগে এইখানে ক্যালকুলেশন করে নিয়েছিলাম আগে অঙ্কটায়, আমরা চাইলে কিন্তু এখান থেকে এই রো এর ভ্যালুটা বসাই দিতে পারি। হ্যাঁ, অথবা আলাদা করে আবার নতুন করে ক্যালকুলেশন করতে পারি। সো গ্যামা মানে রো জি। সো রো কত 0.92 গ্রাম আছে, এটাকে কেজিতে কনভার্ট করে -3 হয়ে গেল। আর সেন্টিমিটার কিউব দেওয়া আছে, এটাকে মিটারে কনভার্ট করলে 10⁻² স্কোয়ার। দেন হচ্ছে জি মানে 9.81, এটা গেল কি, এই যে গ্যামা খালি গেল জাস্ট রোজি। এইচ কত, এইচ হচ্ছে আমার 14.12, আর হচ্ছে কিউ কত দেওয়া আছে 0.05, 0.055, সরি। তাহলে যা সব বসাই দিলাম। নিচে হচ্ছে এফিসিয়েন্সি 60% হয়েছে, 60% মানে কি 0.6। সো এখানে হিসাব করলে পি পাচ্ছি কত, আমরা পি পাচ্ছি কত, এটা ওয়াটে আসবে, আমরা ওয়াটটাকে পরে কিলোওয়াটে কনভার্ট করে নেব। আসলে কিলোওয়াটে কনভার্ট করলে আসে 11.67 এর মতো কিলোওয়াট, ঠিক আছে, মোটামুটি এরকম একটা আসবে। তো এই গেল। আচ্ছা, এখানে ছবিটা চলে গেছে, ছবিটা বানিয়ে দিই। আচ্ছা,
আচ্ছা, এখানে পরের প্রবলেম আসি 4 নাম্বার কি বলছে, এ শ্যাফট অফ 100 millimeter diameter and 1 meter long has one of its end fixed and the other end carries a disc of mass 500 kg and radius of gyration is কত 450 millimeter. The modulus of rigidity for the shaft material is 80 giganewton per giganewton giga না ভাই per square meter. Determine the frequency of torsional vibration. ওকে, এই অঙ্কটা সহজ, বাট এটা সাধারণত পরীক্ষায় এই ধরনের অঙ্ক খুব কম আসে, এই ধরনের অনেকে চর্চা করা কম হয়, হয়তো কেউ যদি প্র্যাকটিস করে না যায় হুট করে তার জন্য পারা কঠিন। প্রথম তিনটা একদম পানির মতো সহজ, প্রথম যদি কেউ না পারে তার জন্য আসলে দুঃখ, বাট 4 নম্বরটা পারতে পারলে তো ভালোই। আচ্ছা দেখি আমরা আগের মতোই, আমি হচ্ছে যে কোনো প্রবলেম আগে স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করাটাকে প্রেফার করি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বাট নট কম্পালসারি না। সবসময় পরীক্ষায় আনসার করার জন্য এই ধরনের ডায়াগ্রাম ড্র করার দরকার নেই, বাট ভালো করে বুঝে সলভ করার জন্য দরকারি। কেমন, যে ইনফরমেশন দেওয়া আছে এখানে আমরা সব ড্র করে নিছি। হ্যাঁ, এই যে একটা শ্যাফট 1 এন্ড ফিক্সড করে দিছি, আরেক এন্ডে কত 500 কেজি, যে 500 কেজি বলা আছে 500 কেজি ম্যাস, দেন লেন্থ কত 1 মিটার, সো 1 মিটার দিয়ে দিছি। ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি কত 80 গিগানিউটন পার স্কোয়ার মিটার দিয়ে দিছি। রেডিয়াস অফ জাইরেশন কত 450 মিলিমিটার দিয়ে দিছি। সব ইনফরমেশন দেওয়া আছে এখানে। ডায়া কত, ডায়া হচ্ছে 100 মিলিমিটার, এই যে ডায়া দেখা দিয়েছি আমি। দেন বলছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সি বলছে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন বলছে, সাধারণত আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন বোঝাবো, সো এটা আমাকে বের করতে হবে ইকুয়াল টু হোয়াট। সো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন এফএন যেটা, এটার ফর্মুলা কি, এফএন এর ফর্মুলা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আছে কোথায়, আমাদের মেশিন ডিজাইনে আছে। হ্যাঁ, মেশিন ডিজাইনে আছে, অথবা মেকানিক্স অফ মেশিনারি, মম মেকানিক্স অফ মেশিন, ওই জায়গায় আমাদের আছে এগুলো। সেটা ফর্মুলা হচ্ছে কত, ফর্মুলা আগে থেকে জানতে হবে, না জানলে তো আর কিছু করার নেই। 1/2 পাই রুট ওভার কিউ বাই কি আই না, হ্যাঁ আই যদি ভুল না করি। এখানে কিউ হচ্ছে মডুলাস অফ কি না টর্শনাল স্টিফনেস, মডুলাস অফ রিজিডিটি না, টর্শনাল স্টিফনেস বলে কিউটা, আর আইটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে কি মোমেন্ট, ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া। সো আমাদের এখানে কিউও দেওয়া নাই আইও দেওয়া নাই, তাহলে কিউ আর আই হচ্ছে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে ক্যালকুলেট করে এখানে বসাই দিলে আমাদের কিন্তু কেল্লা ফতে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো কিউ ইকুয়ালটা আমরা জানি হচ্ছে সি জে টাইমস জে, নিচে হচ্ছে আমাদের এল, সম্ভবত যদি ভুল না করি। সি হচ্ছে কি, সি হচ্ছে যে 80, এই যে দেওয়া দিয়েছেন সি 80 গিগানিউটন পার স্কোয়ার মিটার। সো সেভাবে বসাই দিই। গিগা মানে কত ভাই, 10⁻6 না 9, সম্ভবত 10⁻9, কনভার্ট করে নিলাম আমি। আর জে মানে কি, ও হো জে তো আমি বের করিনি, জে হচ্ছে কি আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো যেটা একটু বের করি, যে হচ্ছে যেহেতু আমার এখানে বলছে এটা তো আসলে শ্যাফট মানে কি সার্কুলার কর্ষণ, জে ইকুয়াল টু হচ্ছে π/32 না, হ্যাঁ 32 সম্ভবত, π/32 d⁴। সো আমি এখানে π/32 তো দিবই, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। ডি কত, ডি হচ্ছে 100 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নেই 0.1 টু দি পাওয়ার 4, 1 টু দি 4 মানে অনেক বড় জিনিস বুঝছেন, সো একটু সাবধানে ক্যালকুলেশন করিতে হইবে। আচ্ছা, এটা আনসার আসছে কত 9.82 গুণন 10 টু দি পাওয়ার 6 কত হবে মিটার টু দি পাওয়ার 4, কেন 4, এই যে ডি টু দি পাওয়ার 4। আচ্ছা, এই ভ্যালুটা এখানে বসাই দিই 9.882 সম্ভবত, না যদি না করো ভুল, আর ভুল করতে দিতে হবে মাসুল। আচ্ছা, এই হলো যে ভ্যালু বসাই দিলাম। তারপরে এল কত ভাই 1, ভেরি সিম্পল। সো 1 বসিয়ে দেই, মানে উপরে যা সেটি আসলে আনসার আসবে। সো এটার ভ্যালু মোটামুটি আসে কত ভাই, কত আসে কিউ এর ভ্যালুটা, ও 785.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস না শুধু নিউটন মিটার নাকি, হ্যাঁ নিউটন মিটার। যদি টর্কের মতো ইউনিটটা হচ্ছে, বাট এটা খেয়াল রাখতে হবে টর্ক না এটা। হ্যাঁ, তো কিউ পেলাম, কিউর নাম কি টর্শনাল স্টিফনেস, কি হচ্ছে কি টর্শনাল স্টিফনেস। হ্যাঁ, এখন আর কি লাগবে আমার, আই লাগবে। আই হচ্ছে কি ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া, জাস্ট mk স্কোয়ার, যেহেতু কে হচ্ছে রেডিয়েশন। এম কত ম্যাস করে দেওয়া আছে 500 কেজি, ডিরেক্ট 500। কে কত ভাই 450 মিলিমিটার। সো মিটারে কনভার্ট করো 450, এটার উপর স্কোয়ার মারো, এটা আলাদা ক্যালকুলেশন। সো এখানে হিসেব করলে আসবে কত আই 101, না অনেকে বিরক্ত হবে আমার এই পাগলামের জন্য, কেজি মিটার স্কোয়ার।
স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার না ভাইয়া। এফএন ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে টরশনাল ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অফ টরশন তাহলে 1/2 পাই। এখন জাস্ট ভ্যালুটা বসাই দিই আমরা, কেমন কিউ এর ভ্যালু কত পাইলাম, কিউ কিউ এই যে কিউটা কেমন ভাবে লিখছি আমি, কিউ এর ভ্যালু পাইছি কত 785, তাহলে 785 গুণন 10⁻³ নিউটন মিটার। নিউটন মিটার লিখতেছি না আমি, কারণ এত কিছু লেখার সময় নেই আমার। আর হচ্ছে এটা কি আই ছিল না, আই এর ভ্যালু কত পাইলাম 101, তাহলে 101.25 ভাই, এটা 25 হিসেব করলে আসছে মোটামুটি 14 হার্টস। তাহলে 14 হার্টস হচ্ছে আমাদের এটা আনসার। কেমন, আশা করি বুঝিয়ে গিয়েছেন। এরপর হচ্ছে মজার খেলা, কি বলছেন দেখো, এ 25 মিলিমিটার ডায়ামিটার শ্যাফট ইজ স্ট্যাটিক্যালি টর্কড টু 230 নিউটন মিটার। ইট ইজ মেড অফ কাস্ট 195 কি দিয়েছে বাবারে অ্যালুমিনিয়াম উইথ এ ইল্ড স্ট্রেংথ ইন টেনশনে কত 160 মেগাপ্যাসকেল অ্যান্ড ইল্ড স্ট্রেংথ ইন কম্প্রেশন অফ 170 মেগাপ্যাসকেল। ইফ নাকি ইট ইজ মেশিন, আচ্ছা মেশিন টু ফাইনাল ডায়ামিটার, ওকে এস্টিমেট দ্য ফ্যাক্টর অফ সেফটি অফ দ্য শেফট। তো আগের মতোই আমার পছন্দ হচ্ছে সবসময় ড্রয়িং স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করে নেওয়া। এটা আমরা শেফট শেফটটা দেখে নিয়েছি, টর্শন দেখা দিয়েছি কত 230, এই যে বলছে টর্ক দিচ্ছে কত 230 নিউটন মিটার দেখা দিয়েছি আমি, ডায়া কত 25 মিলিমিটার দেখা দিয়েছি। ইএলটি স্ট্রেংথ অ্যাট টেনশনে কত 160, কম্প্রেশনে কত 170 দেখা দিয়েছি। এখন এটা ম্যাটেরিয়াল কি অ্যালুমিনিয়াম। এখন বলছে এস্টিমেট দ্য ফ্যাক্টর অফ সেফটি। তাহলে ফ্যাক্টর অফ সেফটি সাধারণত কখন হয়, যখন আমরা কোনো কিছু ফেল করে তখন আমরা ফ্যাক্টর অফ সেফটি কিন্তু করতে হয়। কারণ ফ্যাক্টর অফ সেফটি মানে কি, ফেল করার আগ পর্যন্ত এটা কী পরিমাণে আমি ফ্যাক্টর অফ সেফটি কনসিডার করতেছি, মানে কী পরিমাণ আমি অ্যালাউবল স্ট্রেস দিব মানে একটাকে ফেল করার আগ পর্যন্ত আর কি, সেটা বোঝায়। সো দ্যাট মিনস এখানে আমার ফেইলার যে থিওরিগুলো সেটা আসবে। আর অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একটা ডাকটাইল ম্যাটেরিয়াল, মাইন্ড ইট, ডাকটাইল ম্যাটেরিয়াল নট ব্রিটল। অ্যালুমিনিয়াম হচ্ছে কি টানলে লম্বা হবে, আর ডাকটাইল হচ্ছে কি যেটা টানলে ভেঙে যায়, লম্বা হয় না, ঠাস করে ভেঙে যায়, এটা হচ্ছে ব্রিটল। আর অ্যালুমিনিয়াম হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। সো এক্ষেত্রে আমার ডাকটাইল ম্যাটেরিয়াল থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য 3টা থিওরি আছে, একটা হচ্ছে কি MSSS, ভুলে গেলাম নাকি, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি সম্ভবত, একটা হচ্ছে ডিস্টরশন এনার্জি থিওরি, একটা হচ্ছে কি কোলাম্বোর থিওরি ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। কোলাম্বোর থিওরি কিন্তু আবার ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও আছে। সো সাবধান, কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে হবে, বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এই অঙ্কটা হয়তো কিছু মানুষ করতেও পারে, কারণ যেহেতু সরাসরি বইয়ের অঙ্ক আসছে, এটা শীঘ্রই যে আমাদের মেশিন সেখান থেকে আসছে। বাট আমি হচ্ছে খুব ভয় পাই যে অঙ্কগুলো অনেকে বুঝে করে কিনা, কারণ এই অঙ্কগুলো বুঝে করার জন্য যথেষ্ট পড়াশোনা দরকার, এটা আমরা অনেকে হয়তো বুঝি না, মানে করি না। সো আমি একটু ট্রাই করবো এই অঙ্কটা আসলে সত্যি করতে বোঝানোর জন্য যে কী হচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা এত ভগর না করে চলে আসি। সো যেহেতু এখানে দেখি আমার টর্ক আছে, সরি টর্ক মানে কি, এখানে আমাদের টর্শনাল শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে। সো আমাকে যেহেতু কোনো কিছু ফেল করে, কি স্ট্রেসের জন্যই ফেল করে, সো আমাকে দেখতে হবে যে কী পরিমাণ শেয়ার স্ট্রেস এখানে ডেভেলপ করেছে, ম্যাক্সিমাম কী পরিমাণ। সো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আমরা বের করে নিই প্রথমে। সো টাউ ম্যাক্স ফর্মুলা আমরা জানি হচ্ছে কি 16T পাই ডি কিউব। হ্যাঁ, এইসব ভাই মনে রাখতে হবে, না মনে রাখতে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে যেতে হবে। তাহলে 16 টর্ক কত দেওয়া আছে 230, 230 টি মানে এখানে টর্ক, পাই তো পাই, আর ডি কত ডায়া হচ্ছে আমাদের 25 মিলিমিটার। সো 0.025 কিউব, নট টু দি পাওয়ার 4, নট স্কোয়ার। সো এটা আসবে, আমি যদি ভুল না করি 75। আচ্ছা এখানে একটা হ্যাক বলে দিই, হ্যাক মানে এটা হচ্ছে মানে শর্টকাট আর কি। যখন ডায়ামিটার আমাদের কখনো যদি মিলিমিটারে দেওয়া থাকে, স্ট্রেস ক্যালকুলেশনকে মনে রাখি সবাই, চোখ কান খোলা রেখে মনে রাখি, যদি কখনো আমাদের কোনো কিছু ডায়ামিটার মিলিমিটারে দেওয়া থাকে, স্ট্রেস ক্যালকুলেশনের ক্ষেত্রে এটাকে মিটার কন্ট্রোল করার দরকার নাই। আমরা যদি মিলিমিটার নিয়েই ক্যালকুলেশন করি, এটা সরাসরি আমরা মেগাপ্যাসকেল নিয়ে দিতে পারবো। সো সরাসরি 75 মেগাপ্যাসকেল। তো আমরা চাইলে হচ্ছে এখানে জাস্ট 225 মিলিমিটার লিখে ওটা কিউব করে দিলে যেটা রেজাল্ট আসবে সেটাকে জাস্ট মেগাপ্যাসকেল লিখে দিলে হবে, ঠিক আছে। কারণ কি মেগাপ্যাসকেল মানে কি 10⁻6, আর যদি আমরা মিলিমিটারে চিন্তা করি, মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻³ করতে হবে, এটাকে স্কোয়ার করলে কি 3 দুগুণে 6, সো 6 আর মানে কি মেগা, সো সমান হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে পরবর্তী খেলা কি, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস ক্যালকুলেশন করতে হয়। সিগমা 1, সিগমা 2, সিগমা 3 ধরনের কিছু মানে অদ্ভুত জিনিস ক্যালকুলেশন করতে হয়। তো এগুলোর ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অনেক বড়ই। তো এই ফর্মুলা আমরা যদি চিন্তা করি, সিগমা ফর্মুলা কি ছিল, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস মাইনাস টোবার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, দেন নিচে আমার সমাধান 2 আবার এটার উপর স্কোয়ার, দেন হচ্ছে টাউ এক্স ওয়াই। হ্যাঁ,
দেন এটার উপর সম্ভবত আবার স্কোয়ার। এখন এগুলোর ভ্যালু বসাই দিলে আমরা হচ্ছে এই যে প্রিন্সিপাল স্টেজগুলো পাবো। এই যেখানে 1 2 একটা প্লাসের জন্য হচ্ছে 1 হবে, মাইনাসের জন্য 2 হবে বা 3 হবে। প্রিন্সিপাল মানে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্টেজ যেগুলো সেগুলো আর কি, নন জিরো যেগুলো সেগুলো বের করতে হবে। সো আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে পিওর একটা টর্শনাল, মানে এখানে টর্ক ছাড়া কিছু নাই, জাস্ট মানে টর্শনাল একটা জিনিস। সো এই ক্ষেত্রে কিন্তু আমার নর্মাল স্টেজ নাই, তো মানে সিগমা এক্স সিগমা ওয়াই জিরো, তার মানে এটা জিরো এটা জিরো সব জিরো হয়ে গেছে, তার মানে এটাও জিরো হয়ে গেছে। তাহলে থাকি টাউ এক্স ওয়াই, আবার এর পরে কি আছে রুট আছে, তার মানে কি এখানে আমরা চিন্তা করি যে সিগমা এটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে কি আমার টাউ এক্স ওয়াই, এটা কিন্তু রুট ওভার হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার যদি আমি চিন্তা করি স্কোয়ার চলে যাচ্ছে, তার প্লাস মাইনাস। এখন এই এক্স ওয়াই কিন্তু আলাদা, আমরা কিন্তু ভেবেছি টাউ ম্যাক্স। এখন টাউ ম্যাক্সের সাথে এক্স একটা সম্পর্ক আছে। টাউ ম্যাক্স হচ্ছে, আমি জানি এই জিনিস অনেকে কিন্তু এগুলো মানে এই সরাসরি যদি বইয়ের অঙ্ক অনেকে ঠাস করে করে দেওয়া যায়, বাট জিনিসটা কীভাবে আসলো এটা কিন্তু বোঝাটা একটু জরুরি। একটু চোখ কান খোলা রেখে বোঝার চেষ্টা করেন প্রত্যেক জিনিসপত্রগুলো আসতেছে। আমরা আজকাল টাউ বলতে সব, এটাও টাউ এক্স ওয়াই, টাউ ম্যাক্স, এটা কিন্তু সেম জিনিস না। তো টাউ ম্যাক্স হচ্ছে ফর্মুলাটা যদি ভুল না করি প্লাস মাইনাস কি হবে, না হলে নাই আমার তাতে কি, নিচে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে টাউ এক্স ওয়াই, এটার উপর আবার স্কোয়ার। সো আমরা যদি খেয়াল করি এটা কিন্তু পুরোটার উপর স্কোয়ার, কিন্তু হ্যাঁ এখানে এক্স ওয়াই জিরো, তার মানে এই টার্মটা জিরো, এখানে টাউ এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে এখানে যদি খেয়াল করি সব ভ্যালু বসাই দিলে এখানে টাউ ম্যাক্স আর টাউ এক্স ওয়াই যেটা সেটা কিন্তু সমান হচ্ছে। সো এই জন্য আমরা টাউ এক্স ওয়াইটাকে এখানে এই যে যদি ক্যালকুলেশন টাউ ম্যাক্স এটাকে এক্স ওয়াই ক্যালকুলেশন করে নিচ্ছি, নিয়ে আমরা প্রিন্সিপাল স্টেজ পাচ্ছি কত সিগমা 175 নিচ্ছি ফর প্লাসের জন্য, আরেকটা নিচ্ছি নন জিরো, এটা হচ্ছে আমাদের 3 চিন্তা করতেছি আমরা, এটা কেন হলো এটা একটা বোঝা একটু কঠিন, কেন 3টা নিচ্ছি আমরা, 2 নিচ্ছি না কেন, এখানে 2টা জিরো, এত বুঝাইতে গেলে আবার জায়গাও নাই এখানে লেখালেখির। তো 75 মেগাপ্যাসকেল, কেন 75 কেন হলো, এই যে একটা প্লাস একটা মাইনাসের জন্য। এখন এইসব নিয়ে আমাকে যেটা করতে হবে, এখানে একটা থিওরি আছে যেটা হচ্ছে আমাদের যেহেতু ডাকটাইল ম্যাটেরিয়াল, আমরা যেটা করব যে এখানে যেহেতু আমার টেনশন এবং কম্প্রেশন দুই ক্ষেত্রে ইএলডি স্ট্রেন্থ দেওয়া আছে। সো ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে ফেল করে ইএলডি, আমরা চিন্তা করি ইএলডি, আর বিটল ফেল করে কোথায়, রাপচার, যেখানে রাপচার হয় সেখানে ফেল করে আর কি, আমি চিন্তা করি আলটিমেট স্ট্রেন্থ আমরা চিন্তা করি অনেক সময় ক্ষেত্রে। সো এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে কলাম মোর, মানে ডাকটাইল ডিসিএম বলি, ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কলাম মোর ডিসিএম ফর্মুলা। তো ডিসিএম একটা ফর্মুলা আছে, আপনারা শিগগিরই বই পড়েন নাই, পড়ে নিয়েন ভাই, খুব কাজের। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জায়গায় তো নেই ভাই, কী করি তাহলে একটু মিশাই, কেমন একটু সময় দেন আমারে, ইরেজারটা বাইর করে এই ক্লারে মিশাই দিই, কিন্তু আমরা জানি হচ্ছে কত 75। সো একটু মিশাও মিশাও না কেন বাবা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মিশাইছি অনেক, আর একটু হলে হয়ে যাবে। আচ্ছা এখন যেটা হচ্ছে ডিসিএম মানে কি ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কলাম মোর থিওরি, সেটা হচ্ছে কি, এটা এরকম সিগমা 1 বাই হচ্ছে এস মানে হচ্ছে ইএলডি স্ট্রেংথ, ওয়াইটি মানে হচ্ছে টেনশনের ক্ষেত্রে, অ্যান্ড হচ্ছে সিগমা 3 এখানে, দেন এখানে হচ্ছে কত এস ওয়াই সি মানে হচ্ছে ইএলডি স্ট্রেংথ অ্যাট কোথায় কম্প্রেশনে ইকুয়াল টু 1, এটা কিন্তু ডিসিএম এর ফর্মুলা, মাইন্ড ইট। বাট যখন আমরা সেফটি ফ্যাক্টরকে কনসিডার করব তখন কিন্তু অ্যালাউয়েবল স্ট্রেসটা কমে যাবে, হ্যাঁ আমরা কম অ্যালাউ করব। সো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে 1/n দ্বারা চিন্তা করবো, যখন সেফটি ফ্যাক্টর ইনক্লুড করবো সেক্ষেত্রে 1/n, আদারওয়াইজ কিন্তু ফর্মুলা কি জাস্ট এখানে 1 ছিল। সো এই এনটাকে এই পাশে নিয়ে আসি, তো এন ইকুয়াল তাহলে কি হচ্ছে 1 ডিভাইড বাই এই পুরো জিনিসটা। সো পুরো জিনিসটা নিচে দিয়ে দিই, সিগমা 1 বাই হচ্ছে কত এস ওয়াই টি মাইনাস সিগমা 3 এস ওয়াই সি। সো ভ্যালু বসাই দিই আমরা 1, এখানে সিগমা 1 কত 75, সো 75, আর হচ্ছে ওয়াইটি কত, ওয়াইটি হচ্ছে 160 মাইনাস এই যে সিগমা 3 কত মাইনাস 75, সো মাইনাস 75, আর হচ্ছে আমার ওয়াইসি কত, ওয়াইসি হচ্ছে 170, সো এখন জাস্ট খালি ক্যালকুলেটরের কাজ, আমরা ক্যালকুলেটর চাপাচাপি করলে ক্যালকুলেটর মামা আমাকে যেটা বলবো। এখন এখানে এই মেগাপ্যাসকেল কিন্তু আমার প্যাসকেলে কনভার্ট করার দরকার নাই ভাইয়া, এটাও মেগাপ্যাসকেল এটা মেগাপ্যাসকেল, কাটাকাটি হয়ে যায় মেগাপ্যাসকেল, ঠিক আছে। আচ্ছা এটা বলবে যে 1.1, এটা কোনো কথা, 1.1 কোনো সেফটি ফ্যাক্টরই হলো না। সো যাই হোক যেটা আসে সেটাই। তো এটা আরও একটা ফর্মুলা দিয়ে করা যায়, আমরা ওটা এত পণ্ডিতি করতেছি না, আপাতত এটা দিয়ে চিন্তা করি। সো মোটামুটি সেফটি ফ্যাক্টর আসছে কি 1.1,
তো এটাই আর কি, নাথিং। আশা করি সবাই বুঝতে পারছেন। সো এখন যেটা একটু পরামর্শ দিই, পরামর্শ হচ্ছে কি ইদানিং বুয়েটে প্রশ্ন সহজ করেছে ওকে, বাট হঠাৎ করে কিছু হচ্ছে নন কনভেনশনাল প্রশ্ন দিচ্ছে, মানে যেগুলো সাধারণত আমরা প্র্যাকটিস কম করি এগুলো দিয়ে দিচ্ছে। তো অসুবিধা হচ্ছে কি আপনি কম প্র্যাকটিস করলে হুট করে দেখা যায় আমার একটা প্রবলেম আসলো, ওই প্রবলেমটা পাইলেন না, আপনি প্র্যাকটিস করার আগে থেকে নাই, পারলেন না। সো এক্ষেত্রে একটা দুটা প্রবলেম যদি মিস হয়ে যায়, যেহেতু প্রবলেম আসেই কম টেকনিক্যালের ক্ষেত্রে, দেন কিন্তু হচ্ছে রিটার্নের থেকে মানে ভাইভাই ডাক পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমার পরামর্শ হবে বাজারে যেসব বই অ্যাভেলেবল আছে, বিশেষ করে আমাদের বাপ্পি স্যারের বই এবং হচ্ছে ইমরান ভাইয়ের তো বই একটা আছে, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, এবং নতুন একটা বই বের করছে আমাদের শুভ ভাই, এবং হচ্ছে মাসনুন ভাই, অনেকে আছে এখানে, মোটামুটি প্রায় 5-7 জন আছে। ওনারা যে বইটা বের করছে এটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই ফলদায়ক। ওখানে প্রচুর পরিমাণে ওরা হচ্ছে এক্সাম্পল প্রবলেম দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন। এগুলো প্র্যাকটিস করে গেলে দেখা গেল যে এই ধরনের নন কনভেনশনাল যে প্রবলেম আছে সেগুলো আপনি সলভ করতে পারতেছেন। হ্যাঁ, আসলে কি আমাদের বইয়ের যে পরীক্ষাগুলো হয়, মানে টেকনিক্যাল নিয়োগের পরীক্ষাগুলো, এগুলো বেশি ক্ষেত্রে যতটুকু না আপনার বেসিক স্ট্রং লাগে ঠিক আছে, বাট তার সাথে বেশি লাগে হচ্ছে প্র্যাকটিস করা, বেশি প্র্যাকটিস করলে দেখা হয়ে যাচ্ছে। সো আমার পরামর্শ থাকে বুঝে বুঝে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস তো অবশ্যই করবেন, বাট বুঝে বুঝে করার চেষ্টা করেন, এটা মজা লাগবে, মানে হচ্ছে আপনি কী করতেছেন না করতেছেন এটা বুঝতে পারবেন। আর এখানে খুব আহামরি সায়েন্স এখানে ইউজ হয় না, মেকানিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা আমাদের প্রশ্নগুলো হয় আহামরি সায়েন্স না, একটু পরিশ্রম করে এটা বোঝাটা সহজ হয়, আর অবশ্যই বোঝাটা উচিত আমাদের। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ তাআলা সবার রিজিকের ফয়সালা সহজ করুক, সেই কামনায় আজকের ইত্যাদি এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।